আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাষ্ট্র হবার পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের দায়িত্ব নেবার পরপরই তিনি দুই ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র কানাডা ও মেক্সিকো সহ চীনের রপ্তানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার সাথে তিনটি দেশই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্ট মারে লাগোতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রুডো। এরপরই কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাবার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাবা ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাষ্ট্র হয়ে যাক। এ সময় ট্রুডো সহ অন্যরা হেসে ওঠেন। একথা ট্রাম্প মজার ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। তবে ট্রাম্প তার আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দ্বীপ কিনতে চেয়েছিলেন। ট্রুডো বলেন, কানাডা সমস্ত পণ্য ও পরিষেবা রফতানির ৭৫% মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায় এবং এক্ষেত্রে উচ্চ শুল্ক বসালে তা কানাডার অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। জবাবে ট্রুডোকে ট্রাম্প বলেছিলেন, অটোয়া যদি সীমান্ত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতি পরিশোধ সহ অন্যান্য সমস্যার সমাধানে ব্যর্থ হয় তাহলে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাষ্ট্রে পরিণত হওয়া। ট্রাম্প আরও বলেন, কানাডা ৭০টিরও বেশি দেশ থেকে আসা অবৈধ অভিবাসী সহ সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক এবং লোকদের ঢুকতে দিয়েছে, ফলে মার্কিন সীমান্ত সুরক্ষা হচ্ছে না। তিনি কানাডার সাথে মার্কিন বাণিজ্য ঘাটতির বিষয়টিও তুলে ধরেন। এই ঘাটতি $১০০ বিলিয়ন বেশি বলে জানান ট্রাম্প। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির পর তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এই আইন প্রত্যাহার করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছে। অবিলম্বে আগের আদেশ বাতিল হয়ে যাবে। তবে বিরোধী এমপিদের একটি গ্রুপ প্রেসিডেন্টকে ইমপিচ করতে পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইয়ন সুক ইয়োল আরও বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। এই আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সুকে। দেশটিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। তবে আকস্মিকভাবে সামরিক শাসন জারির আদেশ মেনে নিতে পারেননি দক্ষিণ কোরিয়ার এমপিরা, যার ফলে পার্লামেন্টে ঘিরে উত্তেজনা দেখা দেয়। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে তাদের স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন সেনা সদস্যরা। ভবনের ওপরে হেলিকপ্টার নামতেও দেখা যায়। এই পরিস্থিতির মধ্যেও রাতেই নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন ১৯০ জন এমপি। তারা সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের ৪২৪তম দিন ছিল মঙ্গলবার। এদিন কয়েকটি পয়েন্টে দখলদার সেনাদের ওপর হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। এছাড়া অ্যাম্বুশ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। আল কাসাম এক বিবৃতিতে বলেছে, উত্তর গাজার পূর্ব জাবালিয়া এলাকার জম্মু গোল চত্বরের কাছে এক ইহুদিবাদী সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে তাদের যোদ্ধারা। এছাড়া পশ্চিম তীরের তুবাস শহরের তুর্কি হাসপাতালের কাছে
ইসরায়েলি বাহিনীর ওপর মেশিন গান নিয়ে হামলা করেছেন যোদ্ধারা। এদিন হামাস যেই ভিডিও প্রকাশ করেছে সেটিকে বলা হয়েছে সিনওয়ারের রক্তের বদলা সিরিজের দ্বিতীয় ভিডিওতে শুরুতেই একজন যোদ্ধাকে ল্যান্ডলাইন টেলিফোনে কারো সাথে হামলার বিষয়ে কথা বলতে দেখা যায়। এরপর ট্যান্ডেম শেল দিয়ে এক সেনাকে হত্যার দৃশ্য রয়েছে। ওই সেনা একটি বাড়ির ভেতর থেকে বের হওয়া মাত্র হামলা করা হয়। পরের দৃশ্যে একটি বাড়ির ভেতর থেকে কয়েকজন যোদ্ধা আল ইয়াসিন রকেট দিয়ে হামলা চালায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে। হামলার সাথে সাথে ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়। এছাড়া আরেকটি দৃশ্যে ইসরায়েলি সেনাদের সাথে কয়েকজন যোদ্ধার মেশিন গানের লড়াই দেখা যায়। এই ভিডিওর শেষেও হামাস জানিয়েছে সিনওয়ারের রক্তের বদলা সিরিজের তৃতীয় অ্যাম্বুশ হামলার ভিডিও আসবে শিগগিরই। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সিনওয়ার গত 16 অক্টোবর যুদ্ধক্ষেত্রে শহীদ হন। তার মৃত্যুর ঘটনার পর থেকে সিনওয়ারের রক্তের বদলা নামে অ্যাম্বুশ হামলার ভিডিও প্রকাশ করছে সংগঠনটি। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে মধ্য গাজার নেতজারিম এলাকায় সারায়া আল কুদস ব্রিগেড, মুজাহিদিন ব্রিগেড ও শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড যৌথভাবে মর্টার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাদের ওপর। ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে রুশ বাহিনী। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বর্তমানে অঞ্চলটিতে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। গত এক মাসে লন্ডনের আয়তনের অর্ধেক পরিমাণ এলাকা দখলে সমর্থ হয়েছে রুশ সেনারা। যুদ্ধ এমন এক পর্যায়ে যাচ্ছে যেটিকে রাশিয়া ও পশ্চিমা কর্মকর্তারা সবচেয়ে বিপজ্জনক পর্ব হিসেবে উল্লেখ করছেন। রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে ব্যবহার করছে, আর কিয়েভ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে রাশিয়ায় পাল্টা আক্রমণ চালাচ্ছে। মস্কো ও উত্তর কোরিয়া কোনো পক্ষই সেনা উপস্থিতির বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। সর্বশেষ মঙ্গলবার ইউক্রেন জানিয়েছে রাশিয়া তাদের ওপর এই যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। রুশ সংবাদ সংস্থা এগেন তোস্তভের প্রতিবেদনে বলা হয় রাশিয়া ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নেওয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড করেছে। এতে উল্লেখ করা হয় গত সপ্তাহে রুশ সেনারা ইউক্রেনের প্রায় 235 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে, যা 2024 সালে এক সপ্তাহে সবচেয়ে বেশি ভূখণ্ড দখলের রেকর্ড। ডিপ স্টেট নামক একটি সংস্থা যুদ্ধক্ষেত্রের ফুটেজ এবং ফ্রন্টলাইনের মানচিত্রের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে গত নভেম্বর থেকে এখন পর্যন্ত রাশিয়ার বাহিনী 600 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে শান্তি স্থাপনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যেভাবে ইউক্রেন যুদ্ধের সূচনা করেছে তারও সমালোচনা করেছেন মার্ক রুট। তিনি বলেন প্রেসিডেন্ট পুতিন নতুন করে আরও অঞ্চল দখলের চেষ্টা করছেন, কারণ তিনি মনে করছেন তিনি ইউক্রেনীয়দের দেশ রক্ষার সংকল্পকে গুড়িয়ে দিতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের এমপি শশী থারুর। খোঁচা দিয়ে তিনি বলেছেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা আমি নিশ্চিত নই। কেরালা থেকে নির্বাচিত এই এমপি দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষীদের কোনো দেশের অভ্যন্তরে খুব কমই পাঠানো হয়, তবে কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে সেক্ষেত্রে পাঠানো হতে পারে। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যেসব অঞ্চলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়েছেন সেসব অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশটির অবস্থান সম্পর্কে লোকসভায় বিবৃতি দেওয়ারও আহ্বান জানান। বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বলেন
প্রয়োজনে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে তাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো হোক। মমতার এই দাবির বিষয়ে শশী থারুর বলেন, মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা আমি নিশ্চিত নই। আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছি। আমি আপনাকে বলতে পারি যে কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কমই পাঠানো হয়। তিনি আরো বলেন, যখন কোনো দেশ একেবারে ভেঙে পড়ে তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয়, তাও সেই দেশের সরকারকে জাতিসংঘের কাছে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে অনুরোধ জানাতে হবে। তবে বাংলাদেশে কি ঘটছে তার উপর আমাদের নজর রাখতে হবে, এই বিষয়ে আমি পুরোপুরি একমত। এদিকে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনে হামলার ঘটনায় 7 ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাই কমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।